হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএইচপি কিছু ইন্টারভিউ কোশ্চিন এবং অ্যান্সার। তো এগুলো হচ্ছে যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটু হেল্প হবে। তো চলো আমরা পিএইচপি ইন্টারভিউ কোশ্চিন এন্ড অ্যান্সার গুলো ওয়ান বাই ওয়ান আমরা পড়াশোনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ইজ পিএইচপি। পিএইচপি হাইপারটেক্সট প্রি প্রসেসর বলছে, এটা ফুল ফর্ম। আর এটা হচ্ছে ওপেন সোর্স সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু ডেভেলপ ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন। মিনস ওপেন সোর্স মানে হচ্ছে এটা ফ্রি, যে কোনো জায়গা থেকে আমরা ফ্রিলি এটাকে ডাউনলোড করতে পারি, কোনো পয়সা লাগে না, টাকা পয়সা লাগে না। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই পেজটাকে এই এই যে কোডটাকে আমরা একটা কম্পাইলারে ওয়ান বাই ওয়ান রান করে ব্রাউজারে চেক করি। এটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং মিনস একটা পিএইচপি সার্ভার আছে যার নাম বলা হয় জ্যাম, সেখানে আমরা এটাকে রান করি। ঠিক আছে। ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বলা হয় কারণ এটা ডেটাবেস থেকে ডেটা ফেচ করে ডাইনামিক্যালি। এর এখানে ওয়েব অ্যাপ্লিকেশন বলে, যেহেতু ওয়েব পেজ তৈরি করে পিএইচপি, এই কারণে এটাকে ওয়েব অ্যাপ্লিকেশন বলা হয়। চলো নেক্সট কোশ্চিন। হোয়াট আর দ্য ফিচার অফ পিএইচপি। পিএইচপির ফিচারগুলো কি কি? ওপেন সোর্স, আগে বলেছি। ক্লোজ প্ল্যাটফর্ম, ক্লোজ প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে চালাতে পারবো, যেমন লিনাক্স, উইন্ডোজ, উবান্টু, যে কোনো প্ল্যাটফর্মে আমরা এই পিএইচপি প্রোগ্রামগুলো চালাতে পারবো, এই কারণে একে বলা হয় ক্লোজ প্ল্যাটফর্ম। ফাস্ট, ফাস্ট পিএইচপি নর্মালি এখন ফাস্ট রান করছে। আর পিএইচপি যে আপডেট ভার্সনগুলো এসেছে 8.2 থেকে আপগ্রেড ভার্সনগুলো এসেছে, সেগুলো অনেকটাই রান দ্রুত গতিতে এক্সিকিউট হচ্ছে, তো এটা ফাস্ট। সাপোর্ট মাল্টিপল ডেটাবেসেস মিনস মাল্টিপল ডেটাবেস সাপোর্ট করে পিএইচপি, যেমন মাইস্কুয়েল, এসকিউএল লাইট, পোস্টগ্রে এসকিউএল, এসকিউএল সার্ভার, এইগুলো ওরাকল, এই ডেটাবেসগুলো সাপোর্ট করে পিএইচপি। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট ওরিয়েন্টেড বলা হয় কারণ পিএইচপি ক্লাস, ফাংশন, তারপর ইনহেরিটেন্স, পলিমরফিজম, এই রুলগুলো ফলো করে, এই কারণেও একে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়। লার্জ কমিউনিটি সাপোর্ট, লার্জ কমিউনিটি সাপোর্ট হচ্ছে যে মানে এর প্রচুর পরিমাণ হেল্প পাওয়া যায়, যেমন গুগলে সার্চ করলে ইজিলি অ্যান্সার পেয়ে যাওয়া যায়। উইকিমিডিয়া, উইকিপিডিয়া, তারপর চ্যাট জিপিটি, যে কোনো জায়গায় সার্চ করলে ইজিলি আমরা এর হেল্প পেয়ে যাই, অ্যান্সার পেয়ে যাই, এই কারণে এটাকে বলা হয় লার্জ কমিউনিটি সাপোর্ট। চলো নেক্সট কোশ্চেনে। হোয়াট আর ভেরিয়েবল ইন পিএইচপি। পিএইচপিতে ভেরিয়েবল ইউজ করা হয় ডেটাকে স্টোর করার জন্য। তো নর্মালি পিএইচপি আমরা ভেরিয়েবল কাজ করতে গেলে আমরা ডলার কথাটা লিখি, ডলার নেম ইকুয়াল টু যে কোনো ডেটা দিই, ইন্টিজার বা স্ট্রিং, যে কোনো ডেটা দিয়ে অ্যাসাইন করি। ঠিক আছে, এই প্রসেসে দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকো অ্যান্ড প্রিন্ট। এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞেস করা হয়। ইকো বেশিরভাগটা ইউজ করা হয় পিএইচপিতে। ইকো মাল্টিপল আর্গুমেন্ট সাপোর্ট করে, মিনস আপনি যদি ইকো একটা স্ট্রিং করলেন, তারপর ডট দিয়ে আর একটা স্ট্রিং শো করালেন, তো এইভাবে মাল্টিপল আমরা প্যারামিটার
সাপোর্ট করে ইকোতে। আর তাছাড়া ইকো প্রিন্টের থেকে একটু ফাস্টার, মানে খুব তাড়াতাড়ি ভ্যালু এসে যায়, ডিসপ্লে করে। তারপর নো রিটার্ন ভ্যালু, কোনো ভ্যালু রিটার্ন করে না। মানে এটা বলতে চাইছি যে যেমন প্রিন্ট ভ্যালু রিটার্ন করে 0 বা 1, তো এটা ইকো করে না, এ কোনো ভ্যালু রিটার্ন করে না, একবারে ডিসপ্লে করে। আর প্রিন্ট কিন্তু একটা মাত্রই আর্গুমেন্ট সাপোর্ট করবে, আর সে রিটার্ন ভ্যালু দেয়, ঠিক আছে, 1, আর স্লাইটলি স্লোয়ার দেন ইকো, ইকোর থেকে একটু স্লো প্রিন্ট। তাহলে আমাদের হয়ে গেল ইকো আর প্রিন্টের ডিফারেন্ট। নেক্সট কোশ্চেন, হচ্ছে হোয়াট আর কনস্ট্যান্টস। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালু অ্যাসাইন করা হয়, মিনস ওইটাকে চেঞ্জ করা যায় না। তো পিএইচপি তে কনস্ট্যান্ট ভ্যালু অ্যাসাইন করার জন্য আমরা ডিফাইন ফাংশনটা লিখি। ওকে, ডিএফআই এনই, এই ডিফাইন ফাংশনটা লিখি। তো এখানে ডিফাইন এর পরে প্রথম যে প্যারামিটারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভেরিয়েবল, আর পরের জায়গাটা হচ্ছে ভ্যালু। মানে যে এখানে যেরকম সাইড কথাটা লেখা আছে, সাইড হচ্ছে ভেরিয়েবল আর গুগল হচ্ছে তার ভ্যালু। এবার ইকো করে তোমাকে কোনো ডলার টলার কিছু লিখতে হবে না, ডাইরেক্ট সাইড কথাটা লিখলেই ভ্যালুটা চলে আসবে, মানে এখানে আউটপুট আসবে গুগল। ঠিক আছে, তাহলে এইভাবে ডিফাইন ফাংশন ইউজ করে আমরা কনস্ট্যান্টকে লিখতে পারি। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ডবল ইকুয়াল অ্যান্ড ট্রিপল ইকুয়াল। আচ্ছা, এইখানে ডবল ইকুয়াল মিনস শুধুমাত্র ডেটা টাইপটা চেক হয়, মিনস শুধু ডেটা টাইপ চেক হবে, যে ডেটা টাইপটা, সরি আমি ভুল বললাম, মানে এটা একটা মাত্র ভ্যালু চেক হবে, কম্পেয়ার করবে দুটোকে যে ভ্যালুটা ইকুয়াল কি না। ঠিক আছে, কোনো ডেটা টাইপ কিছু চেক হবে না। কিন্তু ট্রিপল ইকুয়াল টুটা কিন্তু ভ্যালু চেক করে, ডেটা টাইপও চেক করে। ডেটা টাইপ মানে সেটা কি স্ট্রিং না ইন্টিজার, ওইটাও চেক করবে। ট্রিপল ইকুয়াল টু মানে, বুঝতে পারছো? এই যে এখানে দেখো, এই যে এখানে ট্রিপল ইকুয়াল টু মিনস ট্রিপল ইকুয়াল টু কি করে, কম্পেয়ার ভ্যালু অ্যান্ড ডেটা টাইপ। আর যে এখানে দেখো 5, ট্রিপল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে 5 লিখেছে, তার মানে এটা কিন্তু ফলস হয়ে যাবে। কেন ফলস হবে? যেহেতু এটা কোটেশনের মধ্যে রয়েছে, ডবল কোটেশনের মধ্যে, তো এখানে এটা স্ট্রিং হিসেবে চিহ্নিত হবে। তো সেক্ষেত্রে এটা ইকুয়াল নয়, ট্রিপল ইকুয়াল নয়, মানে এটা ফলস। কিন্তু ডবল ইকুয়ালের ক্ষেত্রে কিন্তু এটা ট্রু, মানে এখানে ডেটা টাইপটা চেক হয়নি, শুধু কম্পেয়ার করেছে ভ্যালুটা। চলো নেক্সট, ডিফারেন্স বিটুইন ইনক্লুড অ্যান্ড রিকোয়ার। ইনক্লুড, নর্মালি ইনক্লুড আর রিকোয়ার আমরা একই কাজে ইউজ করি। কোনো ফাইলকে যদি আমরা কোনো পিএইচপি ফাইলে অ্যাড করতে যাই, তো ইনক্লুড ফাংশন ইউজ করে আমরা অ্যাড করি, ইনক্লুড বা রিকোয়ার। তো এখানে ইনক্লুড আর রিকোয়ার এর মধ্যে কি পার্থক্য হবে? তাহলে পার্থক্যটা হচ্ছে ইনক্লুড দেওয়ার পর যদি আমরা কোনো ফাইলকে যুক্ত করি, তাহলে এই ফাইল যদি খুঁজে না পাই, তাহলে একটা ওয়ার্নিং মেসেজ দেয়, হচ্ছে মানে ওয়ার্নিং মেসেজ দিল যে ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, এই করে একটা ওয়ার্নিং মেসেজ, মিসিং ফাইল সামথিং একটা মেসেজ আসবে। আর স্ক্রিপ্টটা কিন্তু চলতে থাকবে, স্ক্রিপ্টিং এক্সিকিউশনটা চলতে থাকবে, বন্ধ হবে না। কিন্তু রিকোয়ার ক্ষেত্রে কি হয়, মানে এটা ম্যান্ডেটরি, মিসিং চলবে না, ফাইলটা মিসিং চলবে না, যার কারণে ফ্যাটাল এরর এসে যাবে আর
এক্সিকিউশনটা বন্ধ করে দেবে, স্কিপটা বন্ধ করে দেবে, ইরর এসে যাবে পেজটা। তাহলে এটাই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে, ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে পার্থক্য। চলো নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিন হচ্ছে ইনক্লুড ওয়ান রিকোয়ার ওয়ান্স এর মধ্যে কি পার্থক্য? ইনক্লুড ওয়ান্স আর রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে একবার পেজটাকে ইনক্লুড করার পর তুমি সেকেন্ড বারও যদি ইনক্লুড করার চেষ্টা করো তাহলে সেটা একবারই নেবে, দুবার নেবে না, ঠিক আছে। আর যেহেতু ওয়ান্স কথাটা লিখেছে একবারই নেবে, দ্বিতীয়বার করতে গেলে সে কিন্তু নেবে না। আর দুটোর মধ্যে যদি পার্থক্য বলতে থাকে সেম হবে, যে রিকোয়ার্সে না পেলে ফ্যাটাল ইরর আসবে রিকোয়ার ওয়ান্সে, আর ইনক্লুড ওয়ান্সে এক্সিকিউশন হবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কোশ্চেন। এই যে এটা কি বলেছে, বোথ প্রিভেন্ট মাল্টিপল ইনক্লুশন, মানে মাল্টিপল পেজ লোড হলে সেটা লোড করতে দেবে না, একবারে লোড হবে। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট আর দ্য পিএইচপি ডেটা টাইপস? পিএইচপি ডেটা টাইপ অনেকগুলো রয়েছে, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, রিসোর্স। স্ট্রিং মানে স্ট্রিং ভ্যালু হবে, নর্মাল কোনো স্ট্রিং এর ভ্যালু, বুঝতে পারছো। আর ইন্টিজার মানে কোনো নাম্বার টাম্বার হবে, ফ্লোট কোনো দশমিক নাম্বার হবে, বুলিয়ান মানে ট্রু ফলস হবে, অ্যারে মানে অ্যারে টাইপের হবে, অবজেক্ট মানে ভ্যালুটা অবজেক্ট টাইপ হবে, নাল মানে নট এক্সিস্টিং কোনো ভ্যালু হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ডেটা টাইপ। রিসোর্সও আছে, রিসোর্স অন্য একটা কিছু। তো এগুলো সব হচ্ছে পিএইচপি ডেটা টাইপ। চলো নেক্সট। হোয়াট ইজ নাল? নাল হচ্ছে নন এক্সিস্টিং ভ্যালু, মানে এর কোনো ভ্যালু নেই, নাল নাল আছে মানে উইদাউট ভ্যালু, যেটাকে নাল ভ্যালু বলা হয়। তো আমরা নিচে ডলার ইকুয়াল টু নাল করেছি, ক্যাপিটাল NULL, এভাবে এটাকে অ্যাসাইন করতে পারো। নেক্সট কোশ্চিন। টাইপ অফ অ্যারেস। অ্যারে তিন প্রকার, ইন্ডেক্স অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নেক্সট কোশ্চিন। ইন্ডেক্স অ্যারে কিভাবে লেখে? দেখো এখানে ডলার স্কুল ইকুয়াল টু, এখানে রেড ব্লুটা আমরা লিখেছি। তো এখানে দেখো, এখানে প্রত্যেকটা যে রেড ব্লু যে ডেটাগুলো, এরা কিন্তু 0 থেকে ইন্ডেক্স ইউজ করে, 0 1 2 এভাবে বাড়তে থাকে। তো ইন্ডেক্স হিসাবে এগুলো জয়েন হয়ে ইন্ডেক্স অ্যারে তৈরি করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারে মানে একটা পয়েন্টার থাকবে, যেখানে দেখো পয়েন্টার রয়েছে, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু, সরি এটা হচ্ছে তোমার বলতে পারো ডেটা ভ্যালু, মানে এটাকে দিয়ে আমরা রান করবো আর কি। কোথায় গেল? হ্যাঁ এসছে। নেম, তার ভ্যালু হচ্ছে জন, এজের ভ্যালু হচ্ছে 25। এটা হচ্ছে অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট কারো মানে হচ্ছে অ্যাসাইন করে, যেমন নেমের অ্যাসাইন করেছে জন, এজের অ্যাসাইন ভ্যালু হচ্ছে 25। তো এটা অ্যাসোসিয়েটিভ ভাবে যুক্ত রয়েছে বলে এটা অ্যাসোসিয়েট অ্যারে বলা হয়। চলো নেক্সট, এটা দেখো মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মানে অ্যারের ভিতরে অ্যারে যুক্ত হওয়াটাকে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয়, ঠিক আছে। এই যে এখানে একটা অ্যারে দেখো, এখান থেকে একটা অ্যারে, ফির এখান থেকে একটা অ্যারে যোগ হয়েছে, দুটো অ্যারে রয়েছে অ্যারের ভিতরে, এটা আবার একটা বাইরের দিকের অ্যারে। তো এই অ্যারের ভিতরে অ্যারে যোগ হওয়ার জন্য এটাকে বলা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, নেক্সট কোশ্চেন। ডিফারেন্স বিটুইন অ্যারে মার্জ অ্যান্ড প্লাস অপারেটর। অ্যারে মার্জ মানে দুটো অ্যারেকে
মার্জ করে দেবে, দুটো অ্যারের ভ্যালুকে মার্জ করে দেবে, যেগুলো ডুপ্লিকেট থাকবে সেগুলোকে বাদ দিয়ে একটা সিঙ্গেল দেখাবে, মার্জ করে দেবে অ্যাকচুয়ালি। আর এখানে বলে দিয়েছে মার্জ ভ্যালু, ঠিক আছে। আর রি ইন্ডেক্স নিউমেরিক কি, হ্যাঁ, কিপ অরিজিনাল কিগুলো রেখে দেবে। আর প্লাস অপারেটর মানে হচ্ছে প্লাস ইউজ করে, মানে দুটো অ্যারে নিল, দুটো অ্যারেকে যোগ করে দিল, তো দুটো অ্যারেকে যোগ করলে এটাকে বলা হয় প্লাস অপারেটর। তো যদি ডুপ্লিকেট পাই তো প্রথমটা প্রাধান্য পাবে, পরেরটা আসবে না, তো এটাকে বলা হয় প্লাস অপারেটর। হয়ে গেল। এবার চলে যায় লুপস। আচ্ছা, লুপ পিএইচপিতে দেখতে পাচ্ছ এখানে 4 প্রকার দেওয়া রয়েছে: ফর, হোয়াইল, ডু হোয়াইল, ফর ইচ। ঠিক আছে, 4 প্রকার। ফর লুপে আগে থেকে জানা যায় যে কতবার লুপটা চলবে। হোয়াইল লুপ হচ্ছে প্রথমে কন্ডিশনটা চেক করবে, তারপরে বডি এক্সিকিউশন হবে। ডু হোয়াইল লুপ হচ্ছে প্রথমে একবার বডিটা রান করবে, তারপর লুপটা চলবে। ঠিক আছে, মানে ডু হোয়াইলে মিনিমাম একবার বডিটা রান হবে, তারপর লুপ কন্ডিশনটা চলতে থাকবে। ফর ইচ নর্মালি কোনো অ্যারে থেকে ডেটা নেওয়ার জন্য, কি ভ্যালু নেওয়ার জন্য আমরা ফর ইচ ইউজ করি। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন ফর অ্যান্ড ফর ইচ। ফর লুপ নর্মালি তো বুঝতেই পারছো যে কতবার লুপটা চলবে সেটা আমরা বুঝতে পারি, ইনিশিয়েট করতে পারি। ঠিক আছে, ইন্ডেক্স কি হিসাবে এটা হয়। আর ফর ইচ অ্যারেতে যেভাবে আসবে সেভাবে সে দেখাবে। ঠিক আছে, কি ভ্যালুগুলো সেভাবে শো হবে, এটা কোনো অ্যাসাইন করতে হয় না, ওইটা অ্যারে থেকেই আসে ফর ইচ লুপে। নেক্সট কোশ্চেন, ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এই দুটো ফাংশন ইউজ করা হয়। ব্রেক ইউজ করা হয় যে লুপটাকে ব্রেক করবে আর লুপ থেকে বেরিয়ে চলে যাবে। ব্রেক লেখা মানে লুপ থেকে ব্রেক করা এবং লুপ থেকে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা। তুমি যদি কন্টিনিউ লেখো তাহলে কি হবে, হয়তো লুপ লুপ চলছে, ওই লুপের একটা পার্টিকুলার কন্ডিশনে ও স্কিপ করে যাবে কন্ডিশনটা, ও স্কিপের জন্য আমরা কন্টিনিউ লিখি। চলো নেক্সট কোশ্চেন, ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ হচ্ছে কি, যেই লুপটাকে কোনো টার্গেট নেই বা ওটা স্টপ হবে না, চলতে থাকবে। ঠিক আছে, এর ফলে পিএইচপি পেজটাকে সে ফ্রিজ করে দেবে অথবা হ্যাং করে দেবে, মানে যেহেতু লুপটা শেষই হবে না, চলতে থাকবে, যার ফলে এটাকে ইনফিনিট লুপ বলা হয়। ফর ইচ সিনট্যাক্স। ফর ইচ সিনট্যাক্স কিভাবে লেখেন? ফর ইচ সিনট্যাক্স নর্মালি এখানে ফর ইচ কথাটা লিখতে হয়, তারপরে এখানে অ্যারের ভেরিয়েবল, তারপর অ্যাস দিয়ে ভ্যালুটা লিখতে হয়, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলে নেক্সট লুপটা চলতে, ফর ইচটা চলতে থাকবে। ওকে, নেক্সট কোশ্চিন, ডিফল্ট প্যারামিটার। দেখো এখানে ডিফল্ট প্যারামিটার কাকে বলে? ফাংশন নেম হচ্ছে সাম, সামের ভিতরে দেখো একটা $a=10 দেওয়া রয়েছে। এক্ষেত্রে এই ফাংশনটা যখন আমরা কল করব, যদি তুমি সাম ব্র্যাকেটের ভিতরে 5 ভ্যালু পাস করো, তো 5 ভ্যালুটা আগে ইকো হবে। বাট ধরো তুমি কোনো ভ্যালুই অ্যাসাইন করলে না সামের ভ্যালু, তো ও ডিফল্ট হিসাবে এর ভ্যালুটাকে 10 দেখাবে। এই যে ডিফল্ট হিসাবে এর ভ্যালুটা 10 দেখাচ্ছে, এই কারণে একে বলা হয় ডিফল্ট প্যারামিটার। চলো, পাস বাই ভ্যালু। পাস বাই ভ্যালু মানে কি করছে, এই ভ্যালুটা
সাইট থেকে অরিজিনাল যে ভ্যালুটা আছে সেটার কোনো মডিফিকেশন হবে না, সেটা সেমই থাকবে এবং ফাংশনের ভিতরে ঢুকলে সেই ফাংশন কন্ডিশন অনুসারে ইকো করবে, কিন্তু অরিজিনাল ভ্যালুটা কোনো চেঞ্জ হবে না। এখানে কি বলেছে, পাস বাই ভ্যালু ইজ দ্য ডিফল্ট ওয়ে পিএইচপি পাস আর্গুমেন্ট ইনটু এ ফাংশন। ডিফল্ট ভাবে আর্গুমেন্ট পাস করার একটা পদ্ধতি পাস বাই ভ্যালু। ঠিক আছে, এই যে এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে, দেখো ফাংশন অ্যাড এ5বি। তো এখানে ফাংশনটা কল করা হয়েছে add5। দেখো ডলার অরিজিনাল ইকুয়াল টু 10, তার মানে এই অরিজিনাল ভ্যালুটা 10 পাস হচ্ছে প্যারামিটার হিসেবে। প্যারামিটার হিসেবে এখানে ঢুকবে, ফাংশন add5 এর ডলার নামে চলে এসছে 10। এবার এই 10টা এই ফাংশনের মধ্যে যুক্ত হবে, ডলার নাম প্লাস ইকুয়াল টু 5, তার মানে 10 প্লাস 5 হয়ে গেল। তাহলে 10 প্লাস 5 মানে 15, তাহলে ইনসাইড ফাংশন হবে 15। এবার যদি এটাকে ইকো করে লেখা হয় অরিজিনাল ভ্যালু, তাহলে কিন্তু এর 10ই হবে। ঠিক আছে, তাহলে ইনসাইডের ভ্যালুটা হলো 15 আর বাইরের আউটসাইড ভ্যালুটা হলো 10, তাহলে কোনো চেঞ্জ হলো না। কিন্তু এটা হচ্ছে পাস বাই ভ্যালু, পরেরটা হচ্ছে পাস বাই রেফারেন্স। কিন্তু পাস বাই রেফারেন্সে কি হবে, এই ইনসাইড অ্যান্ড আউটসাইডের ফাংশনের ভ্যালুটা অরিজিনাল ভ্যালুটাকেও সে মডিফিকেশন করে দেবে। তার কারণে আমাদেরকে ফাংশনের প্যারামিটার আগে @টা লিখতে হয়, এই যে এই চিহ্নটা দিতে হয়। ঠিক আছে, অ্যাম্পারসান্ড সাইন, এই সাইনটা দিলেই পাস বাই রেফারেন্স হয়ে যায়। এর ভিতরের ভ্যালুটা চেঞ্জ করবে, তার সঙ্গে বাইরের অরিজিনাল ভ্যালুটাও চেঞ্জ করে দেবে। ঠিক আছে, চলো পরে একটা প্রোগ্রাম রয়েছে ভ্যালু বাই রেফারেন্সটা। দেখো এই যে এটা কি করেছে, ডাবল ভ্যালু নিয়েছে। তো ডাবল ভ্যালু এটা ফাংশন, এই ফাংশনটা কল হচ্ছে এখানে দেখো, এই নাম ইকুয়াল টু 5 দেওয়া হয়েছে, প্যারামিটার যাচ্ছে 5। তো এখানে দেখো অ্যাম্পারসান্ড ইউজ করেছি, এই ভ্যালুটা ভ্যালু স্টার ইকুয়াল টু 2, তার মানে এটা কি করছে, গুণ করছে 2 এর সঙ্গে। তাহলে গুণ 2 এর সঙ্গে মানে 5 দুগুণে 10 হবে। তো এ কি করছে, এ যখন আমরা কল করছি তখন তো আসছে 5 দুগুণে 10, কিন্তু নামের ভ্যালুটাও আমরা 10-এ পাবো। এই যে নামের ভ্যালু নর্মালি সামনে দেখে মনে হচ্ছে 5 হবে, কিন্তু 5 হবে না, যেহেতু আমরা পাস বাই রেফারেন্স অ্যাম্পারসান্ড সাইনটা লিখেছি, এই কারণে এটার ভ্যালু হয়ে যাবে 15, সরি 10, তাহলে 10 হয়ে গেল। এই কারণে এটাকে বলা হয় পাস বাই রেফারেন্স। ঠিক আছে, চলো নেক্সট, অ্যানিনোমাস ফাংশন। অ্যানিনোমাস ফাংশন ইউজ করা হয়, দেখো এই ফাংশনের নাম হয় না, ডাইরেক্টলি ফাংশন লিখে প্যারামিটার পাস করে দেওয়া হয়, সেই হিসাবে যে ভেরিয়েবলটা আসে সেই ভেরিয়েবলের ভিতরেই প্যারামিটার পাস করে দেওয়া হয়। কিভাবে পাস করেছে দেখো, এখানে ভেরিয়েবল অ্যাগ্রি ইকুয়াল টু ফাংশন লিখেছে, তারপর ভিতরে প্যারামিটার দিয়েছে। এবার ফাংশন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাংশনটা যা কিছু লিখেছে বডি অফ দ্য স্টেটমেন্ট, তারপর এখানে প্যারামিটার দিয়েছে ইকো এগ্রি প্যারামিটার, এই প্যারামিটারে বুঝে নেবে যে এটা একটা প্যারামিটারের ভ্যালু। ঠিক আছে, তো এইগুলোকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, যে এটার ফাংশনের নাম হয় না। ক্লোজার, ক্লোজারটা হচ্ছে যখন কোনো অ্যানোনিমাস ফাংশনে ইউজ কিওয়ার্ডটা ইউজ করে বাইরে থেকে কোনো ভেরিয়েবল নেওয়া হয়, তখন তাকে ক্লোজার বলা হয়। মিনস সব ক্লোজার ফাংশনই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, কিন্তু সব অ্যানোনিমাস ফাংশন ক্লোজার নাও হতে পারে। ঠিক আছে, ক্লোজার ইউজ কিওয়ার্ডটা যখন ইউজ হবে তখন এটা ক্লোজার ফাংশন বলে। অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন এসেছে পিএইচপি 7.2 তে মেবি। তো এই অ্যারো ফাংশনটাও ওই অ্যানোনিমাস ফাংশনের মতো, তো এটাও
ফাংশন নেম নেই। আর এটা দেখো কিভাবে ডিক্লেয়ার করেছে, fn দিয়ে, fn লিখেছে, লিখে এখানে দেখো প্যারামিটার পাস করেছে। এই যে প্যারামিটারটা এখানে কল করেছে 100 দিয়েছে, তো এখানে প্রাইসটা 100 যাবে। তারপর দেখো এটা বাইরে থেকে এই অ্যারো ফাংশন কিন্তু বাইরে থেকেও ভ্যালু নিয়েছি, ডেট ভেরিয়েবল নিয়েছে, ডিসকাউন্ট 10, এখানে 10টা নিয়েছি, মানে এই বাইরে থেকেও ভেরিয়েবল নিতে পারে। ঠিক আছে, তাহলে এই fn যে ফাংশনটা ইউজ হয় এই অ্যারো ফাংশনে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশন হচ্ছে কোনো ফাংশনের ভিতরে যদি ফাংশনটা নিজে থেকেই কল হয়, ফাংশন কল ইটসেলফ, মানে ফাংশনটা নিজের ভিতরেই বডির মধ্যেই কল হবে, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। এখানে একটা এক্সাম্পল রয়েছে দেখো, এইটা আমরা একটা ফ্যাক্টোরিয়াল বের করব একটা নাম্বারের। তো এখানে এটা একটা ফাংশনের নেম ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু আমি ডিফাইন করেছি কাস্টম, এটা কিন্তু তোমার কোনো মানে পিএইচপির ফাংশন নয়। তো এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের ভিতরে ইন্টিজার $n দিয়েছি। ঠিক আছে, কোলন int মানে ইন্টিজার হবে মাস্ট। এবার এখানে বলেছি যদি 1-এর থেকে n এর ভ্যালুটা কম হয় তাহলে রিটার্ন করবে 1, 1-এর থেকে কম বা সমান হয় তাহলে রিটার্ন করবে 1। এবার আদারওয়াইজ এই এই ফাংশনটা কল করবে, এই এই মানে কন্ডিশনটা কল করবে, যেমন $n গুণিত ফ্যাক্টোরিয়াল ব্র্যাকেটের $n-1, এই ফ্যাক্টোরিয়ালটার হচ্ছে সেই উপরের ফ্যাক্টোরিয়াল ফাংশনটা। দেখো এই ফাংশনটাই তার ভিতরে বডির ভিতরে লেখা হয়েছে, মানে নিজে নিজেই কল করছে, এটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। ঠিক আছে, তো এর করে আমরা ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো পাবো, 5 এর ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হবে সেটা আমরা পাবো। ভেরিয়েবল ফাংশন। এই ভেরিয়েবল ফাংশনটা অত ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলে দিচ্ছি। ভেরিয়েবল ফাংশনটা হচ্ছে যে এই যে ফাংশন, দুটো ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে, একটা হ্যালো, সে হ্যালো, একটা সে বাই, দুটো এখানে ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানে দেখো এই ফাংশন নেমে একটা ভ্যালু ভেরিয়েবলে অ্যাসাইন করা হয়েছে, এটা সরি চলে গেল তোমার, এটা হচ্ছে এখানে একটু ভুল রয়েছে, এটা ডলার হবে, ডলার ফাংশন নেম হবে। ঠিক আছে, ডলার ফাংশন নেম ইকুয়াল টু সে হ্যালো, এই সে হ্যালোটা কিন্তু এটা ফাংশনের নামটা। তো এখানে ফাংশন নামটা যদি আমি লিখি এভাবে, তো এটা হচ্ছে ভেরিয়েবলটা হবে ফাংশন, এটাও সেম, সে বা এটা হবে ফাংশনের নাম, আর ভেরিয়েবল ফাংশন নেম এইভাবে, মানে ফাংশন নেমটাকে ভেরিয়েবল হিসাবে অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, কল বাই রেফারেন্সের সুবিধা কি? কল বাই রেফারেন্সের সুবিধা হচ্ছে এ কি করে মডিফাই করে দেয় অরিজিনাল ভ্যালুকে। আগেই তোমাদেরকে দেখালাম আমি কিভাবে মডিফাই করে দিচ্ছে অরিজিনাল ভ্যালুটাকে। ঠিক আছে, আরেকটা সুবিধা আছে মেমোরি ইফিসিয়েন্সি উইথ লার্জ ডেটা থাকলে তার একটা মেমোরি ইফিসিয়েন্সি সুবিধা দেয়। চলো নেক্সট কোশ্চিন হচ্ছে হোয়াট ইজ উপস। এই যে উপ কথাটা একটা প্রোগ্রামিং অবজেক্ট, প্রোগ্রামিং ইউজিং অবজেক্ট এন্ড ক্লাস। উপ সাধারণত পিএইচপি ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যে সাপোর্ট করছে, মিনস এর মধ্যে ক্লাস থাকবে, মেথড থাকবে এবং কিছু রুল ফলো করবে, যেমন অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইন্টারফেস, এগুলোকে রুলগুলো ফলো করবে। এই কারণেই একে উপস বলা হয়, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় পিএইচপি কে। এখানে একটা উদাহরণ দেখো উপস কেন বলা হয় সেটা। এখানে দেখো একটা ক্লাস দেখতে পাচ্ছ, ক্লাস ইউজার, সো ইউজার ক্লাস নিয়েছে, এখানে পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, তো এখানে স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, এটা স্ট্রিং ভেরিয়েবল ইমেল ডিক্লেয়ার করেছে, এটা
এখানে একটা কনস্ট্রাকশন ফাংশন লিখেছে, ঠিক আছে। এবার এখানে একটা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে। তো এভাবে এটা একটা জাস্ট আমি লিখেছি যে ক্লাস কিভাবে লেখে, এটাকেই জাস্ট লিখেছি, এটা অত ইম্পর্টেন্ট নয়। চলো, ক্লাস কি? ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ রিলেটেড ডেটা অ্যান্ড মেথড, মানে যে রিলেটেড ডেটাগুলো রয়েছে অ্যান্ড মেথড গুলো রয়েছে বা ফাংশন গুলো, এর ব্লুপ্রিন্ট হচ্ছে ক্লাস, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স, মানে একটা ক্লাসকে যখন আমরা ইনস্ট্যান্ট ক্রিয়েট করব নিউ কিওয়ার্ড দিয়ে, তখন ওটাকে বলছে অবজেক্ট, ঠিক আছে। নেক্সট, কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর এখানে বলছে a constructor is a special magic method. Constructor automatically run whenever new instance of a class is created. তার মানে কনস্ট্রাক্টর হচ্ছে একটা ম্যাজিক মেথড এবং কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে। কখন রান করবে? যদি একটা ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট করো, নিউ লিখে যদি একটা ক্লাসের ইনস্ট্যান্ট ক্রিয়েট করো, তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে। এবং সেই কনস্ট্রাক্টরের ভিতরে যে ফাংশন গুলো ইনিশিয়েট হবে, ভেরিয়েবল গুলো ইনিশিয়েট হবে, সেগুলো পুরো পেজে আমরা ইউজ করতে পারবো। Its main purpose is to initialize object property or set up dependencies, ঠিক আছে। তো এটা মেন পারপাস হচ্ছে কোনো প্রপার্টিকে সেট আপ করা বা ইনিশিয়ালাইজ করা, ঠিক আছে। আর কনস্ট্রাক্টর কিন্তু একটা ম্যাজিক মেথড, সেটা মনে রাখবে। আর কনস্ট্রাক্টরটা কিভাবে লেখে? ডবল আন্ডারস্কোর কনস্ট্রাক্ট লিখে এইবার ব্র্যাকেটের মধ্যে লেখে, ঠিক আছে। এটা কিন্তু ডবল আন্ডারস্কোর, ঠিক আছে। চলো নেক্সট, এই যে এখানে কনস্ট্রাক্টর ইউজ করা হয়েছে, এটা একটা প্রোডাক্ট বলে একটা ক্লাস। এই প্রোডাক্ট ক্লাসের ভিতরে দুটো পাবলিক ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তারপরে এখানে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট ফাংশন ইউজ করা হয়েছে। তো এই কনস্ট্রাক্টে দুটো প্যারামিটার পাস করা হয়েছে, তার ভিতরে দুটো দেখো, ডলার দিস নেম, তারপর ডলার দিস প্রাইস, এই যে এইগুলো, এই পাবলিক ফাংশন গুলো, এইগুলো, এটা এই নেম ভ্যালু গুলো প্যারামিটার থেকে আসছে, নেম আর প্রাইস। তো এই যে ডেটাটা আছে কনস্ট্রাক্টর ভিতরে লিখেছি, তো এটা পুরো পেজে এটাকে আমরা ইউজ করতে পারবো, মানে অটোমেটিক্যালি এটা লোড করে গেছে সব জায়গায়, এটা গ্লোবালি আমরা ইউজ করতে পারবো এই এই দুটো ভেরিয়েবলকে। এখানে দেখো, এটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছি ক্লাসটা। তো ইনস্ট্যান্ট ক্রিয়েট করে এখানে এই যে ভ্যালুগুলোর ইকো করেছে, ঠিক আছে। তারপর এখানে একটা ফাংশন নিয়েছি, এই ফাংশনটাকে কল করেছে, ঠিক আছে। তো আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে কনস্ট্রাক্টর কিভাবে লেখে আর কেন লেখে। কনস্ট্রাক্টর লেখা হয় কোনো অটোমেটিক্যালি কোনো ভেরিয়েবলকে বা প্রপার্টিকে ইনিশিয়ালাইজ করার জন্য, যাতে আমরা হোল পেজে ইউজ করতে পারি তাকে একবার ডিক্লেয়ার করার পর। নেক্সট কোশ্চিন, ডিস্ট্রাক্টর। ডিস্ট্রাক্টর কেন লেখা হয়? ডিস্ট্রাক্টর লেখা হয় যে এটা যখন অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাবে, তো তখন এটা রান করবে, মানে সব কাজ হওয়ার পরে লাস্টে এটা রান করে। কথাটার মানে হচ্ছে, এটা কিন্তু যখন তুমি কোনো ডেটাবেস কানেক্ট করবে, ডেটাবেসের কাজ শেষ হয়ে গেল, তারপর ধরো তুমি অবজেক্টটাকে ডিস্ট্রয় করবে, তখন তুমি এই ডিস্ট্রাক্ট ফাংশনটা লাগাতে পারো। তো ডিস্ট্রাক্ট ফাংশনের মধ্যে যখন তুমি কানেকশনটা, ডেটাবেসের কানেকশনটা ডিসকানেক্টেড করবে, তো এটা ইউজ করতে পারো, ঠিক আছে। কখন রান করবে? when object destroy, অবজেক্টে যখন ডিস্ট্রয় হবে তখন এটা রান করবে, ঠিক আছে। এটা কিন্তু রান করবেই, একদম ম্যান্ডেটরি। এই যে এখানে দেখো, ডিস্ট্রাক্ট ফাংশন ইউজ করেছি। প্রথমে তো নর্মাল একটা ক্লাস নিয়েছি, তারপর কনস্ট্রাক্টর ফাংশন লিখেছি, এটা রান করবে ফার্স্টে। তারপর মেথড নিয়েছি, কোয়ারি বলে মেথড নিয়েছি। তারপর ডিস্ট্রাক্ট নিয়েছি, একটা ফাংশন ইউজ করেছি। এই ডিস্ট্রাক্টটা দেখো,
এইটাই মাস্ট রান করবেই। ঠিক আছে, এই যে এখানে ডেটাবেস কানেকশন ক্লোজ করার জন্য আমরা লিখেছি ম্যানুয়ালি, তো এটা লাস্টে রান করবে, সবকিছু রান করার পর লাস্টে এটা রান করবে। এই যে এখানে এই ক্লাসটাকে আমরা ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছি, তারপর এটাকে কল করেছি কোয়েরি মেথডটাকে, এই যে কোয়েরি মেথড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর কাজ হচ্ছে ইনহেরিট করা। কাকে ইনহেরিট করা? চাইল্ড মেথডকে। ঠিক আছে, মিনস প্যারেন্টের সমস্ত ক্যারেক্টারিস্টিক গুলো চাইল্ড মেথডে যাবে, মানে প্যারেন্টের সমস্ত মেথড গুলো ফাংশন গুলো চাইল্ড অ্যাক্সেস করতে পারবে। এটাই হচ্ছে ইনহেরিটেন্স। এর কিটা কি? এক্সটেন্ড। এই এক্সটেন্ড কথাটা লেখা হয়, এক্সটেন্ড করে প্যারেন্টের সঙ্গে চাইল্ডের যুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এটা ইনহেরিটেন্স মানে হচ্ছে ইনহেরিট করা, প্যারেন্ট টু চাইল্ড। ওকে, চলো নেক্সট। এখানে উদাহরণ দিয়েছে দেখে একটা, এখানে এটা, এখানে এই উদাহরণটা নেই, এটা অন্য একটা। এখানে প্যারেন্ট চাইল্ডের ইনহেরিটেন্সের কোনো উদাহরণ নেই, এটা দেখতে হবে না। নেক্সট চলো, ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন অ্যাকচুয়ালি wrapping data, related data and method, এটা হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হচ্ছে ডেটাকে হাইড করা। ঠিক আছে, একটা প্রসেস, ডেটাকে হাইড করার একটা প্রসেস। তিনটাই ভাবে আমরা এটা করি, পাবলিক, প্রাইভেট অ্যান্ড প্রোটেক্টেড। পাবলিক নর্মালি সব জায়গায় অ্যাক্সেসেবল। ঠিক আছে, ইনসাইড অফ দ্য ফাংশন, আউটসাইড অফ দ্য ফাংশন, সব জায়গায় এটাকে অ্যাক্সেস করা যায়। প্রাইভেটে কি? প্রাইভেটে শুধুমাত্র বডি অফ দ্য ফাংশন, ফাংশনের ভিতরেই আমরা অ্যাক্সেস করতে পারবো প্রাইভেটের ক্ষেত্রে। প্রোটেক্টেড কি? প্রোটেক্টেড হচ্ছে ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারবো এবং চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, মানে সে ক্লাসের ভিতরে অ্যাক্সেস করতে পারবো এবং চাইল্ড ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এটা ক্লাস না, এটা ফাংশন, সরি ক্লাস, সরি ভুল বলছি, এটা ক্লাস। এটা এটা হচ্ছে ক্লাসটা। প্রোটেক্টেড মানে হচ্ছে ফাংশন, ক্লাসের বডির মধ্যেও করতে পারবো, ক্লাসের বাইরেও করতে পারবো। ঠিক আছে, সরি এই জায়গায় এসে একটু আমি গুলিয়ে যাচ্ছি বারবার। এই প্রোটেক্টেড, এগুলো প্রাইভেট অ্যান্ড পাবলিক, এগুলো হচ্ছে ফাংশনের গল্প। ঠিক আছে, মানে ফাংশন, পাবলিক ফাংশন, প্রাইভেট ফাংশন অ্যান্ড প্রোটেক্টেড ফাংশন, বা ভেরিয়েবলও হতে পারে। ভেরিয়েবল, পাবলিক ভেরিয়েবল, প্রাইভেট ভেরিয়েবল এবং প্রোটেক্টেড ভেরিয়েবল। ঠিক আছে, চলো নেক্সট। অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে abstract class is a basic class that cannot be initiated directly using the use keyword। মানে অ্যাবস্ট্রাকশন হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশনটাকে হাইড করার জন্য, মানে ফার্স্টে ডিক্লেয়ার করবে। ঠিক আছে, এবং চাইল্ড ক্লাসে এটাকে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, ডাইরেক্ট প্যারেন্ট ক্লাস ডিক্লেয়ার করতে পারবে না, ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। ডিক্লেয়ার করতে পারবে কিন্তু ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। ঠিক আছে, মানে প্রত্যেকটা অ্যাবস্ট্রাকশন ক্লাসে কিন্তু এটলিস্ট একটা মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। ঠিক আছে, এবং সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটা চাইল্ড ক্লাসে
তোমার ইমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস চাইল্ড ক্লাসে মাস্ট ইমপ্লিমেন্ট হতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, কি এটা একটা অ্যাবস্ট্রাক্ট প্যারেন্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখেছি তো পেমেন্ট গেটওয়ে লিখেছে। তারপর এখানে এখানে এটা নর্মাল মেথড, এটা অ্যাবস্ট্রাক্ট মেথড প্রসেস পেমেন্ট। তারপর এটা চাইল্ড ক্লাস দিয়ে এক্সটেন্ড করেছে। তারপর এটা এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডটা এখানে ইমপ্লিমেন্ট করেছে, এখানে ডিক্লেয়ার করেছে, এটা ইমপ্লিমেন্ট করেছে, এবার ইমপ্লিমেন্ট করেছে। তারপর এটা সেকেন্ড চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে ইমপ্লিমেন্ট করেছে, এক্সটেন্ড করেছে। তারপর ক্লাসের ভিতরে যে মেথডটা আছে এটা প্রসেস পেমেন্ট এ ইমপ্লিমেন্ট করেছে। তার মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথডে দুটো চাইল্ড ক্লাস ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, মানে তারপর বিভিন্ন পারপাসে ইউজ করতে পারে এইভাবে। তারপর ক্লাসটাকে অবজেক্ট ইনস্ট্যান্ট ক্রিয়েট করেছে, করে এটাকে কল করেছে। ঠিক আছে, তার মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড একটা হতেই হবে, তারপর নর্মাল মেথডও হতে পারে, আর সেই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে চাইল্ড ক্লাসে তোমার ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, একেই অ্যাবস্ট্রাকশন বলা হয়। নেক্সট, পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে সেম মেথড বা ফাংশন ইউজ ডিফারেন্ট বিহেভিয়ার, মানে মেথড নেমটা সেম হবে, ইউজ করবে বিভিন্ন পারপাসের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পলিমরফিজম। চলো, ইন্টারফেস। ইন্টারফেস কি? ইন্টারফেস হচ্ছে contain method declaration only. In PHP object-oriented programming, an interface acts as blueprint or a construct that specific what methods a class must implement. মানে ইন্টারফেসে কি হয়, সেম অ্যাবস্ট্রাক্টের মতোই প্রথম সে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো ডিক্লেয়ার করবে, তারপর চাইল্ড ক্লাসে ওইগুলো সবগুলো ইমপ্লিমেন্ট করবে। তো ইন্টারফেসে কিন্তু প্রত্যেকটা মেথডেই অ্যাবস্ট্রাক্ট মেথড হতে হবে। ঠিক আছে, এবং চাইল্ড ক্লাসে ওগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে অ্যাবস্ট্রাক্ট ম্যান্ডেটরি, মেথড অ্যাবস্ট্রাক্ট ম্যান্ডেটরি। ঠিক আছে, তো এখানে সমস্ত ভেরিয়েবল গুলোই পাবলিক হবে, এখানে প্রাইভেট প্রোটেক্টেড ভেরিয়েবল সাপোর্ট করে না ইন্টারফেসে। ঠিক আছে, ইন্টারফেস নর্মালি আমরা লিখি কিভাবে, এখানে দেখো ইন্টারফেস লিখেছি। ইন্টারফেস এটা কিন্তু ওই ক্লাস বা অন্য কিছু বলা চলবে না, এটা ইন্টারফেসই আলাদাই একটা চিজ। দেখো ইন্টারফেস লিখে তারপর ইন্টারফেসের নাম দিয়েছে, তার ভিতরে মেথড দিয়েছে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট মেথড নর্মাল, দেখো শুধু মেথডটাকে ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, পরে চাইল্ড ক্লাসের মধ্যে এটা ইমপ্লিমেন্ট করবে, এই যে মেক সাউন্ড এখানে ইমপ্লিমেন্ট করেছে, প্রত্যেক জায়গায় ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, তো এই ধরনের ইন্টারফেস, এগুলো ইন্টারফেস বলা হয়। ঠিক আছে, নেক্সট চলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে এবং নর্মাল মেথডও থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হচ্ছে একটা টেকনিক হাইড, ডেটাকে হাইড করার জন্য। হ্যাঁ, ওকে, নেক্সট হচ্ছে ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্টের ডিফারেন্ট কি। ইন্টারফেস ওয়ানলি ডিক্লারেশন হয়
অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দুটোই থাকে, ডিক্লারেশন থাকে, ইমপ্লিমেন্টেশনও থাকে। বলেছিলাম না যে অ্যাবস্ট্রাক্টে নর্মাল অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লারেশনও হয়, মেথড ডিক্লারেশনও হয় এবং নর্মাল মেথড ডিক্লারেশনও হয়, অ্যাবস্ট্রাক্ট মেথডও ডিক্লারেশন হয় অ্যাবস্ট্রাক্টে। চলো, ট্রিট ডাইরেক্টলি পিএইচপিতে পলিমরফিজম, এই পলিমরফিজম যেমন তোমার মাল্টিপল ইনহেরিটেন্স পিএইচপিতে সাপোর্ট হয় না। তো এইটা এইটা সলভ করার জন্য পিএইচপিতে ট্রিট ফাংশনটা ইউজ করা হয়। ট্রিট ফাংশন ইউজ করলে মাল্টিপল ট্রিট ফাংশন ইউজ করা যেতে পারে ইউজ ফাংশন ইউজ করে। এই যে দেখো এখানে এখানে ট্রিট ডেমো লিখেছি। এই ট্রিট ডেমোটা যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি, ইউজ কিওয়ার্ড ইউজ করে ইউজ করতে পারি। ঠিক আছে। স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড হচ্ছে যেই মেথডটা চেঞ্জ করা যায় না, স্ট্যাটিক ভাবে ভ্যালু দেওয়া হবে। আর হচ্ছে এটার অবজেক্ট ক্রিয়েট করা দরকার নেই, ডাইরেক্ট ইউজ করতে পারো শেল দিয়ে অথবা ডবল স্কোপ অফ রেজলিউশন ইউজ করে তুমি স্ট্যাটিক মেথডটা ইউজ করতে পারো। ঠিক আছে। ফাইনাল কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড হচ্ছে প্রোটেক্ট দ্য চাইল্ড ক্লাস ওভাররাইডিং, মিনস চাইল্ড ক্লাস ওভাররাইড করতে পারবে না প্যারেন্টের মেথডকে। ঠিক আছে। তো ক্যান নট ওভাররাইড প্যারেন্ট মেথড, যার কারণে এটা তোমার ফাইনাল কিওয়ার্ড। ঠিক আছে। ফাইনাল প্রোটেক্ট ওভাররাইট অফ প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের ওভাররাইড করতে দেবে না চাইল্ড ক্লাসে। ভিজিবিলিটি, ভিজিবিলিটি মতলব পাবলিক প্রোটেক্টেড প্রাইভেট, এটা আগে বলা হয়েছে। পাবলিক মানে হচ্ছে সব জায়গায় অ্যাক্সেসেবল বডি অফ দ্য ফাংশন এবং ফাংশন আউটসাইড। প্রোটেক্টেড মানে হচ্ছে ফাংশনের ভিতরে বা চাইল্ড ফাংশনে। প্রাইভেট মানে হচ্ছে ফাংশনের ভিতরেও হতে পারে বা তার চাইল্ডে হতে পারে। নেক্সট হচ্ছে ম্যাজিক মেথড। ম্যাজিক মেথড অ্যাকচুয়ালি পিএইচপি দুটো টাইপ আছে, একটা হচ্ছে ওভাররাইডিং এবং ওভারলোডিং। তো ওভারলোডিং পিএইচপিতে ডাইরেক্টলি সাপোর্ট হয় না, তো এর জন্য আমরা ম্যাজিক মেথড ইউজ করি। ম্যাজিক মেথড ইউজ করে আমরা ওভারলোডিংটা সলভ করার চেষ্টা করি। তো ম্যাজিক মেথড গুলো রয়েছে যেমন আনস্কোর আনস্কোর কনস্ট্রাক্ট, আনস্কোর আনস্কোর ডিস্ট্রাক্ট, এগুলো নিয়ে আমরা ইউজ আগে আলোচনা করেছি। তারপর আনস্কোর আনস্কোর গেট, আনস্কোর আনস্কোর সেট, আনস্কোর আনস্কোর কল, আনস্কোর আনস্কোর ক্লোন, আনস্কোর আনস্কোর টু স্ট্রিং, এগুলো ইউজ করে ম্যাজিক মেথড, এগুলো হচ্ছে ম্যাজিক মেথড। এটা অনেক সময় ধরে, এটা ওভাররাইডিং ওভারলোডিং কে সলভ করার জন্য ইউজ করা হয়। এগুলো সব ম্যাজিক মেথড। ওকে। ডিফারেন্স সেলফ অ্যান্ড স্ট্যাটিক। সেলফ স্ট্যাটিক কি? সেলফ হচ্ছে সেম ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হচ্ছে সেলফ। আর স্ট্যাটিক মানে স্ট্যাটিক ভেরিয়েবল নর্মালি রান টাইমে ইউজ করা হয়। ঠিক আছে। স্ট্যাটিক এটাও ডাইরেক্টলি স্কোপ অফ রিজলিউশন দিয়ে ইউজ করে। ঠিক আছে। মেথড ওভারলোডিং, মেথড ওভারলোডিং তো আগে এগুলো ম্যাজিক মেথড দিয়ে সলভ করা হয়, আগে বলেছি। আনস্কোর কল দিয়ে হচ্ছে এক্সেপশন। পিএইচপিতে এক্সেপশন যেমন আছে ট্রাই ক্যাচ ফাংশন ইউজ করা হয়। ঠিক আছে। কোনো যদি এরর আসে তো তখন ক্যাচের ভিতরে ঢুকে যাবে, ক্যাচ ব্লকের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে। তো এই ট্রাই ক্যাচ এবং কি এরর আসলো সেটা $E ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যায়। লাইন কোন এরর কি সব কিছু ক্যাচের মধ্যে ঢুকে যাবে।
আর ট্রাই মধ্যে রান হলে ট্রাইয়ের মধ্যে ঢুকবে। এই ট্রাই কেস হচ্ছে এক্সেপশন। এটা একটা পিএইচপির গুড সলিউশন। নেক্সট ফাইনালি হচ্ছে ট্রাই ক্যাচ তো আছেই, তারপরে আমরা ফাইনালিটা ইউজ করতে পারি, মানে এটা সবসময় রান করবে। ফাইনালি লেখার পর ওই ওই সেকেন্ড ব্র্যাকেটের মিড ধরে যে কোনো ফাংশনে মাস্ট রান করবে লাস্টে। সেশন কি করে, আমরা কেন ইউজ করি সেশন হচ্ছে এটা সার্ভার সাইডে স্টোর হওয়ার জন্য একটা প্রসেস, স্টোর ডেটা ইন সার্ভার সাইড। ওকে, এবং সেই ডেটাটাকে আমরা মাল্টিপল পেজে ইউজ করতে পারি এবং ডিক্লেয়ার করতে পারি। সেশন এটা সার্ভার সাইডে স্টোর হয়, মানে পিএইচপি জ্যাম সার্ভারের সাইডে স্টোর হয়। ঠিক আছে। কুকি কি হয়, ব্রাউজারে সেভ হয়, স্টোর ইন ব্রাউজার সাইট। ঠিক আছে, এটা একটা লেস সিকিউর, ব্রাউজার সাইডে স্টোর হয়। এবার যেগুলো সেশন অ্যান্ড কুকির মধ্যে কি পার্থক্য, সেশন সার্ভার সাইডে স্টোর হয়, ঠিক আছে, তারপর এটা একটু সিকিউর বেশি, আর কুকি ব্রাউজার সাইডে স্টোর হয়, এটা একটু লেস সিকিউর। ঠিক আছে, তারপর চলো নেক্সট, স্টার্ট সেশন কিভাবে সেশনকে ইনিশিয়েট করে সেশন আন্ডারস্কোর স্টার্ট দিয়ে সেশন স্টার্ট হয়ে যাবে। সেশন আন্ডারস্কোর স্টার্ট হয়ে গেল, তারপর সেশন আন্ডারস্কোর ডিস্ট্রয় লিখলেই ডিস্ট্রয় হয়ে গেল সেশন ডেটাগুলো। পিডিওর ফুল ফর্ম হচ্ছে পিএইচপি ডেটা অবজেক্ট। এটা একটা পিএইচপি বিল্ট ইন ইন্টারফেস। এটা নর্মালি ডেটাবেসের সঙ্গে কানেক্ট করার জন্য বা ইন্টারেক্ট করার জন্য এই পিডিওটা ইউজ করা হয়। ঠিক আছে, পিডিও মাল্টিপল ডেটাবেস কানেকশন সাপোর্ট করে, মানে সব ডেটাবেসে পিডিওটা আমরা ইউজ করতে পারি, পিডিও স্টেটমেন্টগুলো ইউজ করতে পারি। কিন্তু মাইএসকিউএলই ওনলি মাইএসকিউএলটাই সাপোর্ট করে। ঠিক আছে, প্রিপেয়ার স্টেটমেন্ট মানে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। প্রিপেয়ার স্টেটমেন্ট মোস্ট সিকিউর। এসকিউএল ইনজেকশনকে প্রোটেক্ট করার জন্য ইউজ করা হয়। এসকিউএল ইনজেকশন কি, যে মেলিসিয়াস মানে কোনো রিকোয়েস্ট পাঠাবে যাতে ডেটাগুলো হ্যাক হয়ে যায়, ডেটাগুলো করাপ্ট হয়ে যায়, তো এগুলোকে বলা হয় এসকিউএল ইনজেকশন। সো এরকম এসকিউএল ইনজেকশন গুলোকে প্রোটেক্ট করে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট। তো প্রিপেয়ার স্টেটমেন্ট ইউজ করা ভালো পিএইচপিতে। এসকিউএল ইনজেকশন, মেলিসিয়াস এসকিউএল ইনজেকশন এক্সিকিউশন, আমি তো বলেছি বারবার রিকোয়েস্ট পাঠানো। ঠিক আছে, তো এটাকে এসকিউএল ইনজেকশন বলে। প্রিভেন্ট এক্সএসএস, এটা প্রায় কোশ্চিন জিজ্ঞেস করে। এই প্রিভেন্ট এক্সএসএস যেটা ব্রাউজারের ফর্ম পেজ থেকে আসতে পারে, তো এটাকে এর ফুল ফর্ম হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং। ঠিক আছে, এটা এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি কি করতে হবে, ব্রাউজারে যখন কোনো ডেটাকে নেব, ইনপুট থেকে কোনো ডেটা আসবে, সেগুলো ইনপুট স্যানিটাইজেশন করতে হবে বা ইনপুটকে ভ্যালিডেশন করতে হবে, ইউজ করতে হবে ফিল্টার আন্ডারস্কোর ইনপুট, ফিল্টার আন্ডারস্কোর var, এগুলো ইউজ করতে হবে ভেরিয়েবলে। তার ফলে এটা স্যানিটাইজ হয়ে গেলে আমরা এই ক্রস সাইট স্ক্রিপ্ট থেকে প্রোটেক্ট পাবো, প্রিভেন্ট হবে। তাছাড়া আমরা হেডার ইউজ করতে পারি, হেডার, কন্টেন্ট, সিকিউরিটি টাইপ, পলিসি, এইগুলো ইউজ করেও আমরা প্রিভেন্ট পেতে পারি এক্সএসএস থেকে। ঠিক আছে, আরো বিভিন্ন প্রসেস করে আমরা এক্সএসএস থেকে প্রসেস পাবো। এটা হচ্ছে, আর এই যে এখানে এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টার ইউজ করেও আমরা তোমার প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, প্রিভেন্ট
সিএসআরএফ, ঠিক আছে। আচ্ছা, সিএসআরএফটা কি? সিএসআরএফ হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফারগারি, মিনস একটা ফর্মের মধ্যে এই সিএসআরএফ টোকেন জেনারেট করায়, ইউনিক টোকেন জেনারেট হয়, যে টোকেনটা কোথা থেকে এসছে রিকোয়েস্টটা, সেটা বুঝতে পেরে যাবে সার্ভার। তো বাইরে থেকে আসলে সেটাকে সে অ্যাকসেপ্ট করবে না, এটাকে বলছে ক্রস সাইট রিকোয়েস্ট ফারগারি। তো এটা কিভাবে প্রিভেন্ট হবে? টোকেন বেস, এটার ফুল ফর্ম হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফারগারি। এটা নর্মালি ভেরিফাই ইনকামিং স্টেট চেঞ্জিং রিকোয়েস্ট, যেমন পোস্ট, পুট, ডিলিট, এসব অরিজিনাল ডেটাগুলো আসলে এগুলোকে, এক্সটার্নাল যেগুলো ডেটা মিলিশিয়াস সাইট থেকে আসলে সেটাকে প্রোটেক্ট করে সিএসআরএফ টোকেন, ঠিক আছে। হ্যাঁ, ফাইল গেট কন্টেন্ট, এটা নর্মালি ফাইলকে রিড করার জন্য ইউজ করা হয়। যখন কোনো ফাইল রিড হবে, টেক্সট ফাইল হোক, কোনো ফাইল হোক, সেটা ফাইল গেট কন্টেন্টটা ইউজ করা হয়। ডিপেন্ডেন্সি ইনজেকশন, ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে কোনো একটা মেথডে বাইরে থেকে কোনো একটা ফাংশন যখন ইনজেক্ট করে, এই ইউজ করা হয়, নিজে ক্রিয়েট না করে বাইরে থেকে কোনো একটা ফাংশনকে যখন ইনজেক্ট করা হয়, তো সেটাকে ডিপেন্ডেন্সি ইনজেকশন বলা হয়। সেটা বিভিন্ন প্রকারের হতে পারে, কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে হতে পারে, আরো শাটার ইনজেকশনের মাধ্যমে হতে পারে। এইগুলো মেথডের মাধ্যমে ইনজেক্ট করা হয় বাইরে থেকে কোনো মেথডকে, এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। সিঙ্গলটন প্যাটার্ন কি? এটা খুবই জিজ্ঞেস করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। সিঙ্গলটন প্যাটার্ন হচ্ছে একেবারে ইনস্ট্যান্স ক্রিয়েট হবে বা অবজেক্ট ক্রিয়েট হবে। এই একবার ইনস্ট্যান্ট ক্রিয়েট হওয়ার পরে হোল পেজে এটা ইউজ করা হয়, ঠিক আছে। বারবার ইনস্ট্যান্ট ক্রিয়েট না করে একবারে ইনস্ট্যান্ট ক্রিয়েট করার পর এটা পুরো হোল পেজে ইউজ করা হয়। এখানে কি বলা হয়েছে? দ্য সিঙ্গলটন প্যাটার্ন ইজ এ creational design pattern in object-oriented programming that ensures a class has only a single instance uh, without the application lifecycle providing global point of access to that instance. আমি আগে বলে দিয়েছি যে একবার অবজেক্ট বা ইনস্ট্যান্স একবার ক্রিয়েট হওয়ার পর হোল পেজে ইউজ হবে, বারবার ইনস্ট্যান্ট ক্রিয়েট হবে না। এটাই হচ্ছে সিঙ্গলটন প্যাটার্ন। থ্যাংক ইউ। ঠিক আছে, হলো।